বর্ষার প্রথম মেঘ প্রেম ও বিরহের চিরায়ত বন্ধনের অনুভূতিকে মননে জাগিয়ে তোলে। প্রকৃতির সজল রূপের সঙ্গে যেন একাত্ম হয়ে যায় বিরহী সে মন। আবেগে নাড়িয়ে দেয় মানব মনের ভিত। অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা কান্নার এক কাব্যিক রূপায়ণ মনের ক্যানভাসে ফুটে ওঠে। মহাকবি কালিদাস বিরচিত মহাকাব্য মেঘদূতম শাপগ্রস্ত নির্বাসিত বিরহী যক্ষের মানসিক যন্ত্রণার সুনিপুণ বর্ণনায় মনকে ভারাক্রান্ত করে তোলে। মেঘকে দূত করে বিরহী যক্ষপ্রিয়ার কাছে অলকায় তার প্রিয়তমের বার্তা প্রেরণের কাহিনী মহাকবির লেখনীতে এক অনবদ্য রূপ পেয়েছে। আমার প্রচেষ্টা মূল সংস্কৃত রচনার একটি ভাষান্তরের সামান্য রসাস্বাদন। ভাষান্তরটি করেছেন সুসাহিত্যিক কবি রাজা ভট্টাচার্য। গ্রন্থটির প্রকাশক দেবজ্যোতি ভট্টাচার্যের ভাষায় বলি, চিরায়ত সাহিত্যের ভাষান্তর নিছক শব্দের বদলে শব্দসজ্জা নয়, তা আসলে সে সাহিত্যের নব নব ইন্টারপ্রিটেশন। প্রতিটি যুগে নতুন কলম ও নতুন মননে সে ইন্টারপ্রিটেশন বদলে যায়। পলকাটা হীরের ওপরে আরও এক নতুন কোণ থেকে আলো ফেলেন নতুন যুগের সাহিত্যিক। ফের একবার নতুন আলোয় চিরায়ত সাহিত্যকে দেখতে শিখি আমরা। এমনই এক চিরায়ত সাহিত্য মহাকবি কালিদাস বিরচিত মহাকাব্য মেঘদূতম। এই মহাকাব্যটির পূর্ব মেঘ খণ্ডের কয়েকটি নির্বাচিত শ্লোকের ভাষান্তর আজ আমি উপস্থাপন করব। রাজকার্যে অবহেলার অপরাধে কোনো এক যক্ষ তার প্রভু কুবেরের দ্বারা শাপগ্রস্ত হল। অস্তগত হলো তার সকল মহিমা। 1 বৎসরের জন্য সে নির্বাসিত হলো আপন বাসভূমি অলকা থেকে। প্রিয়ার থেকে বিচ্ছিন্ন বিরহী যক্ষ বাসা বাঁধল অলকা থেকে বহু দূরে স্নিগ্ধ ছায়ায় ঢাকা রামগিরি পর্বতে। এই সেই পর্বত যার নদীগুলি বয়ে নিয়ে চলেছে জনকতনয়া সীতার স্নানের পুণ্য স্মৃতি। রামগিরি পর্বতে 8 মাস কেটে গেল যক্ষের। বিরহজনিত কৃশতায় ততদিনে তার মণিবন্ধ থেকে খসে পড়েছে সুবর্ণ কঙ্কণ। এমন সময় এলো আষাঢ়ের সেই প্রথম দিনটি। যক্ষ দেখল নবোদিত মেঘ যেন পাহাড়ের সানুদেশ আলিঙ্গন করেছে। মনে হলো খেলায় মত্ত শত শত হাতি তাদের দাঁতের আঘাতে পর্বতকে উৎখাত করার চেষ্টা করছে যেন। প্রেমিকের মনে যে জাগিয়ে তোলে বাসনা, সেই মেঘের উদয় দেখে যক্ষের চোখে আজ জল এলো। বহু কষ্টে অশ্রু সম্বরণ করে সে বহুক্ষণ আত্মমগ্ন হয়ে রইল। এই ভাবান্তর স্বাভাবিক, কেননা মেঘ দর্শনে সুখী মানুষ যে প্রিয়াবধূটির কণ্ঠ আলিঙ্গন করে আছে তারও মন হয় আনমনা। তাহলে যে আছে প্রিয়ার কাছে অন্তরে তো বহুদূরে, সেই বিরহের কি অবস্থা হয়। আষাঢ় এসেছে, তাহলে শ্রাবণেরও আর দেরি নেই বুঝি। যক্ষ ভাবল সেই শাওন রাত প্রিয়া কাটাবে কি করে, যদি না সে আপন কুশল সংবাদ তাকে পাঠায়। যক্ষ তাই মেঘের উদ্দেশ্যে রচনা করল গিরিমল্লিকার অর্ঘ্য, আর প্রীতিবচনে স্বাগত জানালো মেঘকে। কোথায় ধোঁয়া আলো জল আর বাতাসের সমবায়ে গড়ে ওঠা মেঘ, আর কোথায় যক্ষের বধূকে পাঠানো বার্তা। বার্তা তো বহন করতে পারে ইন্দ্রিয় সচল সজীব প্রাণীরাই, তবু যক্ষ তার কথা জানালো মেঘকে, কোনো বিবেচনা না করেই। কারণ যে ভালোবাসে সে যে চেতন আর অবচেতনে ভেদ করে না, করতে পারে না।
অন্যদের কাছে তাই সে কৃপার পাত্র। উন্মত্ত প্রায় যক্ষ তখন মেঘকে স্তুতি করে বলল, হে মেঘ, আমি জানি তুমি জন্মেছ পুষ্কর ও আবর্তকের মতো প্রখ্যাত মেঘেদের বংশে। এও জানি তুমি ইন্দ্রের সেবক, আপন ইচ্ছায় তুমি নানা রূপ ধারণ করো। তাই আজ আমি দৈববশে প্রিয়ার সঙ্গচ্যুত বিরোহী যক্ষ তোমার কাছে প্রার্থী হয়েছি। গুণবানের কাছে প্রার্থনা জানিয়ে ব্যর্থ হওয়াও বরং ভালো। অধমের কাছে চেয়ে সফল হলেও সুখ হয় না। হে মেঘ, তুমি তৃষিতকে জল দান করো। আমি তাপিত, তোমার শরণ নিলাম। যক্ষরাজ ধনপতি কুবেরের ক্রোধে আজ আমি আমার প্রিয়ার থেকে বহু দূরে রামগিরিতে। তুমি আমার সহায় হও, বয়ে নিয়ে যাও আমার বার্তা সেই প্রিয়ার কাছে। যক্ষেশ্বরের বাসভূমি সেই অলকায়, যেখানে বাহির উদ্যানে আছে শিব মূর্তি, যার ললাটে লগ্ন চাঁদের আলোয় ধুয়ে যায় অট্টালিকাগুলি। চোখের ওপর নেমে আসা অলোক গুচ্ছ সরিয়ে তোমার দিকে তাকাবে বিরোহিণী বধূরা। ভাববে, এই এলো বর্ষা, এইবার ঘরে ফেরার সময় হলো প্রবাসী পুরুষের। আকাশে যখন তোমার উদয় হয়, বলো মেঘ, কেই বা বিরোহিণী পত্নীকে ভুলে থাকে, দূরে থাকে, যদি না সে হয় আমার মতোই জীবিকার জন্য পরাধীন। এই দেখো মেঘ, সুলক্ষণ চিহ্ন কত তোমার যাবার পথে। অনুকূল বাতাস তোমায় ভাসিয়ে নিয়ে চলেছে উত্তরে, তোমার গন্তব্য অলকার দিকেই। বাম পাশে সানন্দে ডেকে উঠল গর্বিত চাতক। লোকে বলে এ এক সুলক্ষণ। তোমার কালো বরণ বুকে যেন মালার মতো ফুটে উঠল শুভ্রবর্ণ বকপাতি। তারাও নিশ্চয় তোমার সেবা করবে। আজ সকলে শুভ, সকলে সুলক্ষণ। হে অবাধ গতি মেঘ, এবার তবে যাত্রা করো সেই পথে, যে পথের শেষে আছে আমার প্রিয়া, তোমার ভ্রাতৃজায়া। তুমি তাকে দেখবে, সে একটি একটি করে বিচ্ছেদের ক্লান্ত অফুরান দিনগুলি গুনে চলেছে। গভীর বিষাদেও আশাই সেই বৃন্ত, প্রণয়িনীর ফুলের মতো কোমল হৃদয়কে যে ধরে রাখে। তোমারই গর্জনে শস্যশালিনী হয় এই বনরাজি নীলা পৃথিবী। সেই শ্রবণ সুন্দর গর্জন শুনে যাত্রার জন্য উৎকণ্ঠ হয়ে উঠবে রাজহংসের দল। গন্তব্য তাদের সেই মানস সরোবর। কোমল মৃণাল খণ্ড চঞ্চুতে ধারণ করে উড়বে তারাও, হবে তোমার সতীর্থ। জানি এই পর্বত, এই রামগিরি তোমার বড় প্রিয়। এই পর্বতের ধুলায় ধুলায় আজও আঁকা আছে রঘুপতি শ্রীরামচন্দ্রের পুণ্য পদরেখা। তবু এবার তাকে তুমি বিদায় বলো। প্রকৃত বন্ধুর মতোই সে তোমার বিরহে কেঁদে উঠবে। কেননা যুগ যুগান্ত ধরেই যে প্রতি বর্ষায় তোমাদের মিলন, তোমার আর রামগিরির। তবু মেঘ, যাত্রা করো। প্রথমে আমি তোমায় বলবো উপযুক্ত যাত্রাপথের কথকতা। তারপর শুনো প্রিয়ার উদ্দেশ্যে বলে পাঠানো বার্তা। সে বার্তা এমনই যেন তা কান দিয়ে পান করতে হয়। সেই যাত্রার পথে পথে ক্লান্ত হলে পর্বতে পর্বতে বিশ্রাম নেবে তুমি। আর যদি জলবর্ষণ করে ক্ষীণতনু হও, তুমি তবে পথেই পান করো নদীগুলির কোমল লঘু জল। সরলা সিদ্ধ বধূদের বিহার স্থল এই রামগিরি। তুমি উঠতেই ত্রস্ত দৃষ্টিতে তারা তাকাবে তোমার দিকে। ভাববে বাতাস পাহাড়ের চূড়া উড়িয়ে নিল বুঝিবা। সিক্ত বেতসের কুঞ্জের মায়া ত্যাগ করে এইবার উত্থিত হও মেঘ।